আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। বিশ্ব সাহিত্য বাই বুকব্যাংক চ্যানেলটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ পড়ব সৈয়দ মুস্তফা সিরাজের রচিত ছোট্ট ভূতের গল্প মুরগি খেকো মামদো। চলুন শুরু করি। ছোট মামার সঙ্গে কোথাও গিয়ে বাড়ি ফেরার সময় রাত্রি হলেই ভূতের পাল্লায় পড়াটা যেন অনিবার্য। তাই সেবার পাশের গায়ে ঝুলন পূর্ণিমার রাসের মেলায় যাওয়ার জন্য ছোট মামা আমাকে খুব সাদাসাদি করলেও বেঁকে দাঁড়ালুম। ছোট মামা আমাকে কলকাতায় যাত্রা, সার্কাসের বাঘ সিংহ, প্রফেসর ফুংচুর ম্যাজিক আর নররাক্ষসের আস্ত মুরগি ভক্ষণের অনেক সব রোমাঞ্চকর গল্প শোনালেন। তবু আমি গো ধরে রইলুম। আমি কিছুতেই যাচ্ছি না ছোট মামা। আপনার যদি অত ইচ্ছে আপনি একাই যান। ফোঁস করে শ্বাস ছেড়ে ছোট মামা বললেন, প্রবলেম কি জানিস পুটু? কথায় বলে না, একা না বোকা। একা হলেই মানুষ কেন যেন বোকা মনে যায়। কিন্তু তুই কেন যেতে চাচ্ছিস না, খুলে বল তো শুনি। অগত্যা বললুম, আমার ভয় করে। ভয়? কিসের ভয়? ভূতের। ছোট মামা খুব অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, তুই কি বলছিস পুটু? ভূতকে তুই ভয় পাস? তুই এত বোকা, তা তো জানতুম না। ছ্যা ছ্যা, ভূতকে তুই ভয় পাবি কি? ভূতই তো তোকে ভয় পাবে। ওরে বোকা, ভূতেরা মানুষকে ভয় পায় বলেই তো নিরিবিলি জায়গায় লুকিয়ে থাকে। তুই কি ভেবে দেখেছিস কেন ভূতেরা পারতপক্ষে দিনের বেলায় বেরোয় না? বেরোলেই যে মানুষের সামনে পড়ে যাবে, তাই ওরা রাত বিরতে বেরোয়। হ্যাঁ, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। তার মানে দুপুরবেলায় ভূতেরা টুপটাপ করে ঢিল ছোড়ে বটে, কিন্তু সামনে আসে না। গাছপালার আড়াল থেকেই ঢিলগুলো ছোড়ে। তাহলে ভেবে দেখ। ছোট মামার কথার উপর বলে দিলুম, ও আপনি যতই বলুন, আমি যাচ্ছি না। ছোট মামা উঠে দাঁড়ালেন, বললেন, ঠিক আছে, আয়, আমরা মোনাদার বাড়ি যাই। এতে অবশ্যই আপত্তি করলুম না। ছোট মামার মোনাদা হলো মোনা ওঝা। কেউ কেউ তাকে মোনা বুজরুক বলে। সে থাকে আমাদের গায়ের শেষ দিকটায় গঙ্গার ধারে পুরনো শিব মন্দিরের কাছে। মাথায় সাধু বাবাদের মতো চূড়বাঁধা জটা, মুখ ভর্তি গোঁফদাড়ি, কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, বাহাতের কবজিতে একটা তামার বালাও দেখেছি। সবসময় গাঁজা ভাঙের নেশায় তার চোখ দুটো টকটকে লাল হয়ে থাকে। কিন্তু চেহারা যতই ভয় জাগানো হোক, স্বভাব বেশ অমায়িক আর হাসি খুশি মানুষ মোনা। ওপর পাটির দুটো দাঁত নেই বলেই যেন তার হাসি দেখলে হাসি পায়। মোনা ওঝা থাকে মন্দিরের পেছনে একটা ভাঙাচোরা ঘরে। সেখানে একটা প্রকাণ্ড বটগাছ আছে। নিরিবিলি শুনশান জায়গা। নেহায়েত সময়টা বিকেল। তা না হলে ছোট মামার সঙ্গে এমন জায়গায় কিছুতেই আসতুম না। ছোট মামা ডাকলেন, মোনাদা, আছো নাকি? ও মোনাদা। মোনা ওঝা বটগাছের দিক থেকে সাড়া দিল, কে ডাকে গো এমন অবেলায়? ছোট মামা মুখে রহস্য ফুটিয়ে আমার দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, গোপনে তন্ত্র সাধনা করছে, বুঝলি পুটু? ওকে এই সময় ডিস্টার্ব করাটা রিস্কি। কিন্তু তখনই বটগাছের আড়াল থেকে মোনা ওঝা বেরুলো। তার হাতে একটা মরার খুলি দেখে এবার বুকটা ধরাস করে উঠল। ছোট মামা কাচুমাচু মুখে বললেন, কিছু মনে করো না মোনাদা, এই পুটুটার জন্য তোমার কাছে আসতে হলো। মোনা ওঝা আমার দিকে লাল চোখে তাকিয়েই ফিক করে হাসল। অমনি আমার ভয়টা কেটে গেল। ওপর পাটির দুটো দাঁত না থাকায় তার হাসিটা সত্যি হাসিয়ে ছাড়ে। ছোট মামা আমাকে ইশারায় হাসতে বারণ করলে কি হবে? মোনা ওঝা বলল, ব্যাস ব্যাস, পুটুবাবুর ওপর যে পেতনিটার নজর লেগেছিল সে পালিয়ে গেল। ওই দেখো যাচ্ছে। সে মরার খুলিশুদ্ধ হাতটা তুলে দূরের স্কুল বাড়ির দিকে দেখালো। পেতনিটা থাকে স্কুলের পেছনে ওই তালগাছটার ডগায়। দেখো তালপাতাগুলো কেমন নড়ছে, দেখতে পাচ্ছ তো? আমি তেমন কিছু দেখতে পেলুম না, কিন্তু ছোট মামা দেখে নিয়ে বললেন, হ্যাঁ নড়ছে বটে, তবে মোনাদা এর একটা স্থায়ী প্রতিকার করো। পেতনিটার নজর লাগার জন্যই পুটু রাত বিরাতে বড্ড ভয় পায়। মোনাওচা বলল, 1 টাকা দক্ষিণে লাগবে ছোটবাবু। পকেট থেকে একটা টাকা বের করে ছোট মামা বললেন, এই নাও। কিন্তু মোনাদা, একেবারে স্থায়ী প্রতিকার চাই। পুটু যেন আর রাত বিরাতে আমার সঙ্গে বেরিয়ে একটু ভয় না পায়। টাকাটা নিয়ে চুরো বাঁধা জটের ভেতর গুজে মোনাউচা বলল,
তাহলে বরঞ্চ তুমি এই মন্ত্রটা শিখে নাও ছোট বাবু। ও ছোট ছেলে, ঠিকমতো মন্ত্রটা বলতে না পারলেই কেলেঙ্কারি। নাও মুখস্থ করো। ভূত পেতনি ভূতুম, দেখাং যদি পেতুম, ধরেং ধরেং খেতুম। ছোট মামা মন্ত্রটা আওড়ালেন। বার কতক ট্রেনিংয়ের পর মোনাউচা বলল, ব্যাস ব্যাস, ঠিক আছে, এবার যেখানে ইচ্ছে যত রাত্রি হোক ঘোরো। পুটুবাবু, নির্ভয়ে চলে যাও মামাবাবুর সঙ্গে, যেখানে খুশি যখন খুশি, সন্ধে হোক কি নিশুতি, শ্মশান কি মশান, বনবাদার কি পাহাড় পর্বত, মাঠ কি ঘাট, নদী কি বিল, কাহা কাহা মুল্লুক, বুক ফুলিয়ে ঘোরো। শ্রাবণ মাসের পূর্ণিমার দিন বৃষ্টি বাদলা হওয়াই নাকি নিয়ম। এবারকার দিনটিতে সন্ধে অবধি তেমন কোনো লক্ষণও দেখা যাচ্ছিল না। আকাশ ছিল সাফসুত্র, ঝকঝকে নীল। তাই রাসের মেলায় ভিড় জমেছিল বড্ড বেশি। কলকাতার যাত্রা শেষ হতে রাত 9টা বেজে গেল। আকাশে তখন ঝলমলে নিখুঁত গোল চাঁদ। আমরা ঢুকলাম নররাক্ষসের তাঁবুতে জ্যান্ত মুরগি ভক্ষণ দেখতে। কারণ সার্কাস আর ম্যাজিক দুই তাঁবুতেই নাইট শোয়ের টিকিট কাটার কিউটা বেজায় লম্বা। কিন্তু ভয়ঙ্কর চেহারার নররাক্ষস যেই হাউ মাউ খাও বিকট গর্জন করে মুরগির খাঁচা খুলতে গেছে, অমনি করকর করাত করে বাজ পড়ার শব্দ কানে তালা ধরিয়ে দিল। নররাক্ষস আচমকা হকচকিয়ে গিয়েছিল হয়তো, তা না হলে ওর হাতছাড়া হয়ে মুরগিটা দর্শকদের ভিড়ে এসে পড়বে কেন? তারপর শুরু হয়ে গেল একটা হৈহট্টগোল। লোকের গায়ের ওপর জ্যান্ত মুরগি পড়াটা খুব অস্বস্তিকর ব্যাপার। সেই সঙ্গে তাঁবুটাও দমকা বাতাস আর বৃষ্টির দাপটে প্রায় ছিঁড়ে পড়ার মতো অবস্থা। সবাই প্রাণ এবং মাথা বাঁচাতে তাঁবু ফর্দা ফাই করে বেরোতে থাকলো। আবার বাজ পড়ার শব্দ এবং চোখ ধাঁধানো আলো। ছোট মামাকে জড়িয়ে ধরলুম ভাগ্যিস, নইলে এই হুলুস্থুলের ভেতর যে তার আর পাত্তা পাওয়া যেত না, সেটা আমি ভালোই জানি। টের পেলুম ছোট মামা সামনে কোনো জিনিসে ঢু দেওয়ার পর সেখানটা ফাঁক হলো। তখন বেরিয়ে পড়লেন। আমিও ওর প্যান্টের বেল্ট আঁকড়ে ধরে বাইরে চলে গেলুম। ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে মেলার আলোগুলো দুলছিল। হঠাৎ একসঙ্গে সবগুলো আলো নিভে গেল। গত গাজনের মেলাতেও এমনটি হয়েছিল। প্রাকৃতিক বিদ্যুতের ঝিলিকে চারিদিকে মানুষজনকে ছুটোছুটি করে বেড়াতে দেখলুম। ছোট মামা বললেন, ট্রান্সফরমারে বাজ পড়েছে মনে হচ্ছে, চল পুটু, আমরা বরং গায়ের ভেতরে কোনো বাড়িতে আশ্রয় নেই, বড্ড বেশি ভিজে যাচ্ছি। মেলা বসেছিল গায়ের বাইরে খেলার মাঠে। পিচ রাস্তা ডিঙিয়ে গিয়ে সামনে একটা বাড়ির বারান্দা দেখতে পেলুম। বারান্দায় উঠে এতক্ষণে ছোট মামার বেল্ট ছেড়ে দিলুম। তারপরই সেই আবছা আধারে কোকো শব্দ শুনে চমকে গেলুম। ও কিসের শব্দ ছোট মামা? ছোট মামা খিক খিক করে হেসে বলল, সেই নররাক্ষসের মুরগিটা, বুঝলি পুটু, ওটা ধরে এনেছি। আতকে উঠে বললাম, ও ছোট মামা, নররাক্ষসটা যদি মুরগির খোঁজে এখানে চলে আসে? আসবে না, বলে ছোট মামা মুরগিটার পিঠে হাত বুলিয়ে তাকে চুপ করাতে ব্যস্ত হলেন। আমার খুব অস্বস্তি হচ্ছিল। বললুম, না ছোট মামা, মুরগিটা ছেড়ে দিন। একবার যখন প্রাণে বেঁচে গেছে, একে বাঁচিয়ে রাখাই উচিত। ছোট মামা গদগদভাবে বললেন, বুঝতে চেষ্টা কর পুটু, মুরগিটা ডিম পারবে, এক গাদা ছানা হবে, সেগুলো বড় হয়ে ডিম পারবে, এমনি করে রীতিমতো একটা পোল্ট্রি হয়ে যাবে, তাই না? একেই বলে বিনি ক্যাপিটালে বিজনেস। আমরা বিজনেসম্যান হব, বুঝলি তো? বুঝলুম বটে, কিন্তু অস্বস্তিটা গেল না। খালি মনে হচ্ছিল নররাক্ষসটা যদি মুরগির গন্ধে গন্ধে এখানে এসে পড়ে, মোনা ওঝার মন্তর দিয়ে কি ওকে ঠেকানো যাবে? ও তো ভূত নয়, রাক্ষস। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল। আকাশ পরিষ্কার হয়ে আবার পূর্ণিমার জ্যোৎস্না ফুটল। আমরা বাড়ির পথ ধরলুম। খোয়া বিছানো পথ বলে কাদা নেই। ছোট মামা মুরগিটা বুকের কাছে যত্ন করে ধরে গুনগুনিয়ে গান গাইতে গাইতে চলছেন। খোলামেলা মাঠের মাঝামাঝি একটা খালপোল, সেখানে কালো হয়ে কে দাঁড়িয়ে আছে দেখে চাপা স্বরে বললুম, ও ছোট মামা, সেই নররাক্ষসটা নয় তো? ছোট মামা থমকে দাঁড়িয়ে গিয়ে চ্যালেঞ্জের ভঙ্গিতে বললেন, কে ওখানে? পাল্টা চ্যালেঞ্জ শোনা গেল, তোমরাই বা কে হে? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, আমরা যেই হই, তুমি ভূতের মতো ওখানে দাঁড়িয়ে কি করছো? কি বললে, কি বললে? ভূতের মতো দাঁড়িয়ে আছি? হ্যাঁ, তাই তো আছো। আমি ভূতের মতো দাঁড়িয়ে আছি মানে?
তুমি মতো বলছো? মতো বলছি ভদ্রতা করে, নইলে। কালো মূর্তিটা ছোট মামার কথার ওপর বলে উঠল, নইলে? নইলে ভূতি বলতুম। যাকগে, ভদ্রতার দরকার নেই, তুমি তাই বলো। মতো শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। মতো কেন বলবে? মানুষকে মানুষের মতো বলাটা অপমান নয়? যে যা তাকে তাই বলা উচিত। ছোট মামা হেসে ফেললেন। যা বাবা, তুমি কি ভূত নাকি যে ভূত বলবো? 100 বার বলবে। কি আশ্চর্য, তুমি ভূত? 100%, একেবারে বিশুদ্ধ খাঁটি ভূত। ছোট মামার মেজাজ এই ভালো এই খারাপ। ফের রেগে গিয়ে বললেন, তুমি যদি খাঁটি ভূত তাহলে প্রমাণ দাও। কি প্রমাণ চাও বলো? তুমি অদৃশ্য হও। সেইটাই তো হয়েছে প্রবলেম রে ভাই। ভূতের দীর্ঘ নিঃশ্বাস পড়ল। ছোট মামা বললেন, কি প্রবলেম? অদৃশ্য হতে পারছি না, মাঝে মাঝে এটা হয়, বুঝেছ? আসলে টাটকা ভূত তো, তাই অনেক চেষ্টা করে যদি রূপ ধরতে পারি, ঝটপট অদৃশ্য হতে পারি নে। ট্রেনিংয়ের জন্য টিচার খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি নে। শুনেছিলাম এই খালপোলে এক মামদো থাকে, সে নাকি উইকের ক্র্যাশ কোর্সে ঝটপট ভ্যানিশ হওয়া শিখায়, কিন্তু কোথায় সে? তখন থেকে দাঁড়িয়ে আছি। ছোট মামার গা ঘেঁষে দাঁড়িয়েছিলুম। ফিসফিস করে বললুম, সেই মন্তরটা ছোট মামা। ছোট মামা নিশ্চয়ই ভুলে গিয়েছিলেন। বললেন, হ্যাঁ, শোনো হে ভূতচন্দর, তোমাকে এক্ষুনি ভ্যানিশ করে দিচ্ছি। ভূত পেতনি ভূতুম, দেখাং যদি পেতুম, ধরেং ধরেং খেতুম। ভূতটা অমনি ডিগবাজি খেতে খেতে অদৃশ্য হয়ে গেল। ছোট মামা খিলখিল করে খুব হেসে বললেন, আয় পুটু, বলেছিলুম না মোনাদার ক্ষমতার তুলনা হয় না। সেই সময় খাল পোলের নিচের দিক থেকে কেউ হেরে গলায় বলে উঠল, কি রে ছোকরা, আমার হবু ট্রেনিংকে ভাগিয়ে দিলে? কবরখানায় ট্রেনিং দিয়ে এসে সবে দুমুঠো খেতে আসছি, আর তুমি কি না রসো দেখাচ্ছি মজা। খালপোলের ও মাথায় আবার একটা কালো মূর্তি দেখা গেল। এই মূর্তিটা বেশ মোটাসোটা। ছোট মামা সেই মন্ত্রটা পড়তে যাচ্ছেন। সে খ্যা খ্যা করে অদ্ভুত হেসে বলল, মোনা বুজরুকের মন্ত্রে কাজ হবে না হে ছোকরা, আমি যে সে ভূত নই, মামদো। ছোট মামা খুব হাঁক ডাক করে মন্ত্রটা আওড়ালেন, কিন্তু মামদোর কিছু হলো না। সে তেমনি খ্যাক খ্যাক করে হাসতে থাকলো। তখন ফিসফিস করে বললুম, ছোট মামা, ওকে বড় মুরগিটা দিয়ে দিন। ছোট মামা চটে গিয়ে বলল, দিচ্ছি মুরগি। মামদোর কানে যেতেই সে কয়েক পা এগিয়ে এলো। মুরগি দিচ্ছ তুমি? বাহ, তুমি তো তাহলে বড় ভালো। দাও দাও, আহা কতদিন মুরগি খাইনি। ছোট মামা চেঁচামেচি করে বলল, দেব না। মামদো এক পা এগিয়ে এলো। তারপর লম্ফঝম্ফ নাচের সঙ্গে ঘ্যান ঘ্যানে গলায় বলতে লাগলো, কেতন রোজ বাত মুরগা খায়েগা হাম, शेरुआ पिएगा हम, हड्डी खाएगा हम, कुरमुरके हड्डी खाएगा हम। নাচের চোটে কাঠের পোল মচমচ করে কাঁপতে থাকলো। সে নাচতে নাচতে কাছে আসতেই ছোট মামা মুরগিটা খালের দিকে ছুঁড়ে ফেললেন। কিন্তু কি আশ্চর্য, মুরগিটা কো কো করতে করতে ডানা মেলে উড়ে গেল। মামদো জ্যোৎস্না ভরা মাঠে মুরগি ধরতে দৌড়লো। ছোট মামা পা বাড়িয়ে বললেন, পালিয়ে আয় পুটু। দুজনে দৌড়তে শুরু করলাম। অনেকটা দৌড়নের পর থেমে গিয়ে ছোট মামা বললেন, মামদো যতই চেষ্টা করুক নররাক্ষসের মুরগি ধরতে পারবে না। তবে বলা যায় না, এতক্ষণ হয়তো নররাক্ষসও তার মুরগির খোঁজে বেরিয়ে পড়েছে। তা যদি পরে, বুঝলি পুটু, একখানা দেখবার মতো ডুয়েল হবে বটে। ভাগ্যিস বুদ্ধি করে মুরগিটা ধরে নিয়েছিলুম, নইলে মামদো আজ কেলেঙ্কারি করে ছাড়ত। ছোট মামা খিকখিক করে হাসতে লাগলেন। বললুম, আর এখানে নয় ছোট মামা, শিগগিরই বাড়ি চলুন। সৈয়দ মুস্তফা সিরাজের ভূতের গল্পগুলোতে পুটু এবং পুটুর মামার চরিত্রটা অসাধারণ। শ্রোতা বন্ধুগণ, যদি পুটু এবং তার মামার এই আশ্চর্য মজার সব বিষয়গুলো শুনে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের বিশ্ব সাহিত্য বাই বুক বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং পরবর্তী গল্প শোনার জন্য বেল আইকনে একটা ছোট্ট প্রেস করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।